প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছি, নিরাপদে আছি। অপ্রয়োজনে বাসা বা ঘরের বাইরে অবস্থান না করি, নিজেকে সুরক্ষিত রাখি, নিজের পরিবারের সকল সদস্যকে সুরক্ষিত রাখার চেষ্টা করি। অনলাইন ক্লাসে শ্রীনগর সরকারি কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ আইয়ুব আলী, সরকারি অধ্যাপক অর্থনীতি, অনার্স দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় কাম্যকরণ। প্রিয় শিক্ষার্থী, এর পূর্বের ক্লাসে আমি কাম্যকরণ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে পূর্বের বিষয়ে একটু পুনরাবৃত্তি সহ আমরা অন্যান্য বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা প্রথমেই ধারণার চেষ্টা করব কাম্যকরণ এবং কাম্যমান বলতে আমরা কী বুঝি। অর্থনৈতিক চলক বিশিষ্ট অপেক্ষকের স্বাধীন মানের প্রেক্ষিতে অধীন চলকের সর্বোচ্চ বা সর্বনিম্ন মানকে কাম্যমান বলে। আর এই কাম্যমান নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় কাম্যকরণ। যেমন উদাহরণ সাহায্যে আমরা বিষয়টি একটু ব্যাখ্যা করতে পারি। প্রতীক উদাহরণ এখানে গ্রহণ করা হয়েছে। ইউ সমান সমান ফাংশন অফ এক্স। এখানে ইউ সমান ইউটিলিটি বা উপযোগ, আর এক্স সমান সমান দ্রব্য। আমরা জানি ভোক্তা দ্রব্য ভোগের মাধ্যমে তার উপযোগ সর্বোচ্চ করতে চায়। তো এই উপযোগ অপেক্ষকের ক্ষেত্রে এক্স বা দ্রব্যের নির্দিষ্ট মানের প্রেক্ষিতে ইউ বা উপযোগের সর্বোচ্চ মানই কাম্যমান। আর এই উপযোগ বা ইউ নির্ণয়ের পদ্ধতি কাম্যকরণ। আমরা এখন দেখব কাম্যকরণ কত প্রকার। সাধারণত কাম্যকরণ দুই প্রকার, যথা শর্তহীন কাম্যকরণ, শর্তযুক্ত কাম্যকরণ। শর্তহীন কাম্যকরণ বলতে আমরা বুঝি কোনোরকম শর্ত বিবেচনা না করে উদ্দেশ্যমূলক অপেক্ষকের চরম মান বা কাম্যমান নির্ণয় করাকে শর্তহীন কাম্যমান বা চরম মান বলে। এই মান নির্ণয় পদ্ধতিকে শর্তহীন কাম্যকরণ বা চূড়ান্তকরণ বলে। শর্তযুক্ত কাম্যকরণ কোনো শর্ত সাপেক্ষে উদ্দেশ্যমূলক অপেক্ষকের কাম্যমান বা চরম মান নির্ণয় করাকে শর্তযুক্ত কাম্যমান বা চরম মান বলে। এই মান নির্ণয় পদ্ধতিকে শর্তযুক্ত কাম্যকরণ বা চূড়ান্তকরণ বলে। যেমন 2x + 5 শর্তে z সমান xy, এখানে z যদি উপযোগ অপেক্ষক বিবেচনা করা হয় তাহলে সেক্ষেত্রে 2x + 5y সমান 2x + y, 2x + y সমান 5, এটা বাজেট শর্ত। এই শর্ত সাপেক্ষে উপযোগ চূড়ান্তকরণ করতে হবে। এই শর্ত সাপেক্ষে উপযোগ চূড়ান্তকরণ বা নির্ণয় করতে হবে, উপযোগের সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে। আমরা এখন আলোচনা করার চেষ্টা করব এই কাম্যকরণের শর্তসমূহ। বিষয়টি আমরা ছকের মাধ্যমে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি অপেক্ষক, তারপর দ্বিতীয় ক্রমের চলকের সংখ্যা, তারপরে শর্তহীন কাম্যকরণ। এই শর্তহীন কাম্যকরণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত, সর্বোচ্চকরণ শর্ত এবং সর্বনিম্নকরণ শর্ত উল্লেখ করা হয়েছে। এখানে অপেক্ষক আমরা ধরি যে y সমান ফাংশন অফ এক্স, অর্থাৎ এখানে y অধীন চলক এবং x স্বাধীন চলক, অর্থাৎ একটি স্বাধীন চলকের প্রেক্ষিতে আমাদের কাম্যকরণ করতে হবে। সেক্ষেত্রে কাম্যকরণের প্রয়োজনীয় শর্ত প্রথম পর্যায় বা মাত্রার অন্তরক সহগ dy/dx
এভাবেও লেখা যেতে পারে, অথবা এফ এক্স সাবস্ক্রিপ্ট হিসেবে উল্লেখ করা যেতে পারে, অথবা F1 সমান 0। আমরা এই তিনটি উপায়ের যে কোনো একটি উপায়, আরও একটি উপায় আছে যেটা আমরা এফ এর উপর দিকে প্রাইম হিসেবে আমরা উল্লেখ করতে পারি, লিখতে পারি। তো আমাদের সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ এর ক্ষেত্রে প্রথম পর্যায়ে সত্যের ক্ষেত্রে আমাদের কী হবে, প্রাথমিক শর্ত সেটা হলো যে প্রথম পর্যায়ে অন্তর সহগ এর মান 0-এর সমান হবে। সর্বোচ্চকরণের ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় শর্ত হলো দ্বিতীয় পর্যায় এর অন্তর সহগ এর মান 0 অপেক্ষা ছোট হবে। আমরা প্রতীক মাধ্যমে বলতে পারি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান সমান 0 হবে। যেহেতু এখানে আমাদের স্বাধীন চলক এক্স, এখানে এফ এক্সএস অর্থাৎ এফ ফাংশন এক্সকে ওয়াইকে এক্সের সাপেক্ষে একবার অন্তর্ক করলে আমরা লিখতে পারি এফ এক্স, আবার এই এফ এক্সকে আবার এক্সের সাপেক্ষে অন্তর্ক করলে আমরা লিখতে পারি এফ এক্সএস অথবা F11 এর মানটা 0 অপেক্ষা ছোট হবে। আমাদের সর্বনিম্নকরণের ক্ষেত্রে এই দ্বিতীয় পর্যায়ে অন্তর সহগের মানটা 0 অপেক্ষা বড় হবে। যদি আমাদের অপেক্ষক বা ফাংশন এরকম হয় জেড সমান ফাংশন এক্স ওয়াই, অর্থাৎ এখানে স্বাধীন চলক দুইটি যথা এক্স ও ওয়াই, তো আমরা যখন কাম্যকরণ করব অর্থাৎ অন্তর সহগ নির্ণয় করব, তখন সেক্ষেত্রে আমরা একটি চক্রের ক্ষেত্রে ডি বাই ডিএক্স আমরা ব্যবহার করেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে ডি বাই ডিএক্স ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আমাদের ডেল্টা ব্যবহার করতে হবে, আংশিক অন্তরকরণের প্রতীক হিসাবে ডেল্টা বাই ডেল্টা এক্স বা চলক গ্রহণ করতে হবে। আমরা এক্ষেত্রে প্রথম পর্যায়ে অন্তর্গত যে মানটা এফ এক্স বা F1 হিসেবে আমরা অভিহিত করতে পারি 0-এর সমান। যেহেতু দুইটা চলক, ডেল জেডকে এক্সের সাপেক্ষে অন্তর্গত করতে হবে, আবার ডেল জেডকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্করণ করতে হবে, আমরা এফ এক্স বা F1 হিসাবে লিখতে পারি। সর্বোচ্চ করণের ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের অন্তঃকরণের মানটা 0 অপেক্ষা ছোট হবে এবং চলক দুইটি স্ব দ্বিতীয় মাত্রা অন্তঃসহগের গুণফল তাদের আড়াআড়ি অন্তঃসহগের মান অপেক্ষা বড় হবে। সর্বনিম্নকরণের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় পর্যায়ের অন্তঃকরণের মানটা স্ব-চলকের দ্বিতীয় পর্যায়ের আংশিক অন্তঃকরণের মানটা 0 অপেক্ষা বড় হবে এবং স্ব অন্তরক সহগের দ্বিতীয় মাত্রা অন্তঃসহগের গুণফল তাদের আড়াআড়ি গুণফলের তাদের আড়াআড়ি অন্তঃসহগের মান অপেক্ষা বড় হবে। অন্যদিকে কোনো অপেক্ষকের 3টি চলক থাকে, অর্থাৎ যদি জেড সমান ফাংশন অফ x1 x2 x3 হয়, তাহলে সেক্ষেত্রে 3টি চলকের প্রথম মাত্রার বা পর্যায়ের আংশিক অন্তঃকরণের মানটা পরস্পর 0-এর সমান হবে। x1 এর সাপেক্ষে 0, x2 এর সাপেক্ষে 0 এবং x3 এর সাপেক্ষে 0 হবে। এবং আমরা প্রথম চলক এর অন্তঃকরণের মানকে 3টি চলক অর্থাৎ x1 x2 এবং x3 এর সাপেক্ষে পর্যায়ক্রমে অন্তঃকরণ করতে হবে, অর্থাৎ জেডকে x1 এর সাপেক্ষে প্রথমে যে অন্তঃকরণ মানটা আসছে এই প্রাপ্ত মানকে x1 x2 এবং x3 এর সাপেক্ষে অন্তঃকরণ করলে আমরা পাবো F11 F12 F13। তেমনইভাবে ডেল জেডকে x2 এর সাপেক্ষে অন্তঃকরণ আমরা পাচ্ছি F22, F2কে x1 এর সাপেক্ষে অন্তঃকরণ করলে আমরা পাবো F21, আবার F2কে আমরা x2 এর সাপেক্ষে অন্তঃকরণ পাবো F22,
টুকে x3 এর সাপেক্ষে অন্তত আমরা পাবো f33। এখানে h1 যেটা আমরা সীমায়িত মান হিসেবে দেওয়া হচ্ছে, h1 এর মানটা আমাদের কী হবে, দ্বিতীয় পর্যায়ের অর্থাৎ x1 চলকের সাপেক্ষে দ্বিতীয় পর্যায়ে আংশিক অন্তরক সহগের মানটা 0 অপেক্ষা ছোট হবে সর্বোচ্চ কোণের ক্ষেত্রে। অন্যদিকে 2/2 অর্ডারের যে ডিটারমিন্যান্টটা যেটা আমরা দেখতে পাচ্ছি f11, f12, f21 বা f22, এর মানটা 0 অপেক্ষা বড় হবে সর্বোচ্চ কোণের ক্ষেত্রেও এবং সর্বনিম্ন কোণের ক্ষেত্রেও। আর 3/3 কমের ডিটারমিন্যান্টের মানটা সর্বোচ্চ কোণের ক্ষেত্রে 0 অপেক্ষা ছোট হবে আর সর্বনিম্ন কোণের ক্ষেত্রে 0 অপেক্ষা বড় হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের ইকুয়েশনের চিহ্ন বা নোটেশন ব্যবহার করার কারণে অনেক ক্ষেত্রে মূলত আমরা প্রতীকগুলো যথোপযুক্তভাবে উপস্থাপন করতে সক্ষম না হয় আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সর্বনিম্ন কোণের ক্ষেত্রে প্রথম প্রাথমিক শর্ত আমাদের তিনটি চলকের আলাদাভাবে প্রথম মাত্রার অন্তক সহগের মানটা 0 সমান, যেটা আমরা প্রথমে উল্লেখ করছি, এবং পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে আমাদের যেটা আসছে যে h1 তথা আমাদের x1 চলকের প্রথম পর্যায়ের অন্তকোণের মানটা দ্বিতীয় পর্যায়ের অন্তকোণের মানটা 0 অপেক্ষা অন্তঃসহগের মানটা 0 অপেক্ষা বড়। আবার বলছি, আমাদের সর্বনিম্ন কোণের ক্ষেত্রে প্রথম চলক x1 বা প্রথম চলকের দ্বিতীয় মাত্রার অন্তরক সহগের মানটা 0 অপেক্ষা বড় হবে এবং 2/2 কমের হেসিয়ান নির্ণায়কের মানটা 0 অপেক্ষা বড় হবে, যেটা আগেও বলেছিলাম যে সর্বোচ্চ ক্ষেত্রে মানটা 0 অপেক্ষা বড় হবে এবং সর্বনিম্ন ক্ষেত্রে মানটা 0 অপেক্ষা বড় হবে। 3/3 কমের ডিটারমিন্যান্টের মানটা আমাদের 0 অপেক্ষা বড় হবে। তাহলে আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে আমাদের শর্তহীন তিনটি চলকের ক্ষেত্রে সর্বনিম্ন মান নির্ণয়ের ক্ষেত্রে তিনটা এশিয়ান ডিটারমিন্যান্টের মানটা 0 অপেক্ষা বড় হবে। অন্যদিকে প্রথম এশিয়ান ডিটারমিন্যান্টের মানটা এবং তৃতীয় এশিয়ানের মানটা 0 অপেক্ষা ছোট হবে সর্বোচ্চ কোণের ক্ষেত্রে এবং দ্বিতীয় বর্ডার এশিয়ান এর মানটা 0 অপেক্ষা বড় হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন লক্ষ্য করব শর্তযুক্ত অপেক্ষার ক্ষেত্রে আমাদের কাম্যকরণের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্তগুলো। আমরা উদ্দেশ্যমূলক আমাদের শর্তদের ক্ষেত্রে একটা অপেক্ষা থাকবে আমাদের উদ্দেশ্যমূলক, অপরটা থাকবে আমাদের শর্তমূলক। আমাদের উদ্দেশ্যমূলক অপেক্ষক যদি আমাদের z সমান ফাংশন অফ এক্স ওয়াই, অর্থাৎ এখানে উদ্দেশ্যমূলক দুইটা চলক আছে, শর্তমূলক অপেক্ষক আমাদের দুইটা চলক থাকবে এবং আমরা অধিকাংশ ক্ষেত্রে এই শর্তযুক্ত কাম্যকরণের ক্ষেত্রে আমাদের দুই চলক বিশিষ্ট হয়ে থাকে। আমরা ল্যাঙ্গরেজ পদ্ধতির সাপেক্ষে প্রিয় শিক্ষার্থী আমরা মূলত এই শর্তযুক্ত কাম্যকরণটা তিনটা পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের শর্ত কাম্যকরণ নির্ণয়ের তিনটা পদ্ধতি আছে: প্রতিস্থাপন বা অপসারণ পদ্ধতি, মোট অন্তরক পদ্ধতি, আর আছে ল্যাঙ্গরেজ অপেক্ষক ল্যাঙ্গরেজ গুণক পদ্ধতি। আমরা অধিকাংশ ক্ষেত্রে আমাদের বা বহু প্রচলিত হচ্ছে ল্যাঙ্গরেজ গুণক অপেক্ষক পদ্ধতিতে শর্তযুক্ত কাম্যকরণের ক্ষেত্রে সমাধান নির্ণয় করা। আমরা আমাদের আলোচনায় আমরা ল্যাঙ্গরেজ গুণক অপেক্ষকের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব।
তো আমরা এখানে ল্যাগ্রেঞ্জ অপেক্ষক গঠন আমরা দেখিয়েছি উদ্দেশ্যমূলক অপেক্ষক প্লাস ল্যাগ্রেঞ্জ গুণক এবং আমাদের শর্ত অপেক্ষক যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা শূন্য আকৃতির মান, অর্থাৎ দুইটা পক্ষকে বাম পাশে এনে তার মানটা শূন্য সমান ধরে সেটার সঙ্গে আমাদের ল্যাগ্রেঞ্জ গুণকে গুণ করতে হবে। আমাদের প্রয়োজনীয় শর্ত, যেহেতু আমরা এখানে ল্যাগ্রেঞ্জ অপেক্ষক এর মাধ্যমে ধরা হয়েছে, ফলে প্রথম পর্যায়ের অন্তর্কলন মানটা আমাদের এক্সের সাপেক্ষে আংশিক অন্তর্কলনের মান LX, ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তর্কলনের মান LY এবং ল্যাগ্রেঞ্জ গুণক ল্যামডা এর সাপেক্ষে প্রথম মাত্রার বা প্রথম পর্যায়ের আংশিক অন্তর্কলন বা অন্তরক সহগের মানটা শূন্য সমান। অন্যদিকে প্রথম এক্সের সাপেক্ষে আংশিক অন্তরক সহগ LXকে আমাদের মোট তিনটি চলক X, Y এবং ল্যাগ্রেঞ্জ গুণক এর মাধ্যমে পর্যায়ক্রমে অন্তর্কলন করতে হবে, যার মানটা আমাদের L11 এক্সের সাপেক্ষে করার ফলে আমরা সেটাকে L1 হিসাবে আমরা বিবেচনা করছি, অর্থাৎ এখানে LXকে আমরা L1, LYকে L2 এবং ল্যামডাকে L3 হিসাবে আমরা বিবেচনা করতে পারি। তো আমরা শুধু LX, LY এবং কে আমরা 1 এবং 2 হিসাবে বিবেচনা করা LX, Y এবং ল্যামডাকে 1, 2, 3 হিসাবে বিবেচনা করা হয়েছে। তো আমরা 3/3 ক্রমের যে অন্তঃসহগের মানটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা মানটা শূন্য অপেক্ষা বড় হবে এবং নিম্ন কোণের ক্ষেত্রে H2 এর মানটা শূন্য অপেক্ষা ছোট হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের মনে রাখতে হবে বা খেয়াল রাখতে হবে, আমাদের শর্তবিহীন কাম্য কোণের ক্ষেত্রে, সর্বোচ্চ কোণের ক্ষেত্রে আমাদের এই মানটা শূন্য অপেক্ষা ছোট হয়, সর্বোচ্চ কোণের ক্ষেত্রে শূন্য অপেক্ষা ছোট হয়, কিন্তু শর্তযুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষেত্রে শূন্য অপেক্ষা বড়, আবার সর্বনিম্ন কোণের ক্ষেত্রে শূন্য অপেক্ষা ছোট, কিন্তু শর্তহীনের ক্ষেত্রে শূন্য অপেক্ষা বড় হবে সর্বনিম্ন কোণের ক্ষেত্রে, আর সর্বোচ্চ কোণের ক্ষেত্রে শূন্য অপেক্ষা ছোট হবে। এই বিষয়টা আমাদের আমরা মেমোরিতে বা স্মৃতিশক্তিতে ধরে রাখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর পাশাপাশি আমাদের যেটা আরও দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা হলো অনমনীয় বিন্দু, একটা হচ্ছে স্যাডেল পয়েন্ট। আমরা অনমনীয় বিন্দু এবং স্যাডেল পয়েন্ট সম্পর্কে আলোচনার পর আমরা শর্তযুক্ত অপেক্ষকের ক্ষেত্রে কীভাবে কাম্যকোণ করতে হয় আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমাদের অনমনীয় বিন্দুর ইংরেজি প্রতিশব্দ হলো পয়েন্ট অফ ইনফ্লেকশন। পয়েন্ট অফ ইনফ্লেকশনের সংজ্ঞায় আমাদের বলা হয় কোনো অবিচ্ছিন্ন অপেক্ষকের অঙ্কিত রেখা যে বিন্দুতে উত্তলতা পর্যায় থেকে অবতলতার পর্যায়ের দিকে কিংবা অবতলতার পর্যায় থেকে উত্তলতার পর্যায়ের দিকে মোড় নেয় তাকে অনমনীয় বিন্দু বলে। গাণিতিকভাবে ধরি y ইজ এ ফাংশন অফ x একটি অবিচ্ছিন্ন অপেক্ষক। পয়েন্ট অফ ইনফ্লেকশন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রাথমিক বা প্রাইমারি কন্ডিশন হলো দ্বিতীয় মাত্রার অন্তরক সহগ শূন্যের সমান হবে, অর্থাৎ ওয়াইকে এক্সের সাপেক্ষে প্রথম পর্যায়ে অন্তরণ করলে আমাদের আসবে dy/dx, যেহেতু এখানে স্বাধীন চলক একটি, আবার dy/dxকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরণ করলে d²y/dx² পাওয়া যাবে এবং এর মানটা শূন্যের সমান হবে। দ্বিতীয় মাত্রার প্রাথমিক শর্ত হল দ্বিতীয় মাত্রার অন্তরক সহগ শূন্যের সমান এবং পর্যাপ্ত শর্ত বা সাফিসিয়েন্ট কন্ডিশন তৃতীয় মাত্রার অন্তরক সহগ অশূন্য, অর্থাৎ
শূন্য অপেক্ষা বড় অথবা শূন্য অপেক্ষা ছোট। প্রতীকীর মাধ্যমে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব নট ইকুয়াল টু 0 হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই মান সাপেক্ষে আমরা রেখার প্রকৃতি সম্পর্কে আমরা জানতে পারব। যদি ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব লেস দ্যান 0 হয়, তাহলে রেখাটি উত্তল থেকে অবতল হবে। রেখাটি উত্তল থেকে অবতল। এই বিন্দুর আগে এই অংশটা আমাদের উত্তল আর নিচের অংশ অবতল। আমরা জানি উত্তল রেখার মাধ্যমে সর্বনিম্ন মান নির্দেশ করে আর অবতল রেখার মাধ্যমে সর্বোচ্চ মান নির্দেশ করে। তো যেহেতু এখানে অসমতার চিহ্ন লেস দেন, ফলে আমাদের প্রথমে উত্তল দিয়ে শুরু, শেষের অংশ প্রথম অংশ উত্তল, দ্বিতীয় অংশ অবতল। যদি মানটা গ্রেটার দেন হয়, তাহলে আমাদের প্রথম অংশ অবতল অর্থাৎ বৃহত্তম এবং পরের অংশ ক্ষুদ্রতম। রেখাটি অবতল থেকে উত্তল হবে, যেটা আমরা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। চিত্রে আমি কোনো সাধারণ প্রতীক ব্যবহার করিনি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জানার চেষ্টা করব স্যাডেল পয়েন্ট কি। দুটি স্বাধীন চলক বিশিষ্ট শর্তহীন চূড়ান্তকরণের ক্ষেত্রে যে বিন্দুতে প্রথম মাত্রার শর্ত পালিত হওয়ার পর দুটি চলকের দ্বিতীয় মাত্রার নিজস্ব অন্তরক সহগসমূহের মান বিপরীত চিহ্নযুক্ত হয় এবং উহাদের আড়াই অন্তরক সহগসমূহের গুণফল অপেক্ষা কম হয়, অর্থাৎ হেসিয়ান নির্ণায়কের মান ঋণাত্মক হয়, তাহলে সেই বিন্দুকে স্যাডেল বিন্দু বলে। আমরা সহজভাবে বলতে পারি যে দুটো স্বাধীন চলক শর্তহীন স্বাধীন চলক হবে। সেক্ষেত্রে যে আমাদের প্রাথমিক যে শর্ত সেটা আমাদের পূরণ করবে যদি দ্বিতীয় মাত্রা নিজস্ব অন্তরক সহগ অর্থাৎ এক্সের সাপেক্ষে দ্বিতীয় মাত্রা আংশিক অন্তরক সহগ অর্থাৎ ডি এফ এক্সএস অথবা এফ ওয়াই ওয়াই। যদি এফ এক্সএসের মানটা গ্রেটার দেন 0 হয়, তাহলে এফ ওয়াই এর মানটা লেস দেন 0 হবে, অথবা বিপরীতক্রমে এফ এক্সএস মানটা যদি 0 অপেক্ষা ছোট হয়, তাহলে এফ ওয়াই মানটা 0 অপেক্ষা বড় হবে। এবং উহাদের গুণফলটা অর্থাৎ এফ এক্সএস ইন্টু এফ ওয়াই ওয়াই লেস দেন এফ স্কোয়ার এক্স ওয়াই হবে। আমরা বিষয়টা অবশ্য নিচে গাণিতিকভাবে দেখানোর চেষ্টা করেছে। ধরি জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, যেখানে এক্স ওয়াই দুটি স্বাধীন চলক। আমাদের যে বিন্দুতে জেড এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে চলকের অন্তঃসহগের মান, ওয়াইয়ের সাপেক্ষে জেড অপেক্ষকের আংশিক অন্তঃসহগের মানটা 0 সমান হবে, এবং জেড এক্সএস এবং জেড ওয়াই ওয়াই মান এর গুণফল আড়াই অন্তঃসহগের মান অপেক্ষা ছোট হবে। আমরা এই বিন্দুকেই স্যাডেল বিন্দু বলছি। আমরা স্যাডেল বিন্দু নির্ণয়ের যে শর্ত, প্রাথমিক শর্ত আমাদের বলা হয়েছে এক্সের সাপেক্ষে অর্থাৎ প্রথম চলকের সাপেক্ষে অপেক্ষকের আংশিক অন্তঃসহগের মানটা 0 সমান এবং দ্বিতীয় চলকের সাপেক্ষে আংশিক অন্তঃসহগের মানটা 0 সমান হবে। পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে আমাদের বলা হয়েছে এক্স চলকের দ্বিতীয় পর্যায়ের বা মাত্রার আংশিক অন্তঃসহগের মানটা যদি 0 অপেক্ষা ছোট হয়, তাহলে ওয়াই চলকের সাপেক্ষে দ্বিতীয় মাত্রার আংশিক অন্তঃসহগের মানটা 0 অপেক্ষা বড় হবে। অথবা বিপরীতক্রম, যেহেতু আমাদের এক্স চলকের সাপেক্ষে দ্বিতীয় মাত্রা আংশিক অন্তর মানটা এখানে 0 অপেক্ষা ছোট বিবেচনা করেছে, এখানে 0 অপেক্ষা বড় হবে, আর এখানে 0 অপেক্ষা বড় বিবেচনা করেছে, ফলে এখানে 0 অপেক্ষা ছোট হবে। এবং দুইটি স্বাধীন চলকের নিজস্ব দ্বিতীয় মাত্রার আংশিক অন্তঃসহগ এর গুণফল আড়াই অন্তঃসহগ গুণফল অপেক্ষা ছোট দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন স্যাডেল পয়েন্ট এবং পয়েন্ট অফ ইনফ্লেকশন বা অনমনীয় বিন্দুর মধ্যে পার্থক্য আলোচনা করব। প্রথমত
সংজ্ঞাগত আমরা বিষয়টা দেখার চেষ্টা করব। সংজ্ঞা আমরা পূর্বেই উল্লেখ করছি যে অর্ণবিন্দুর ক্ষেত্রে যে বিন্দুতে একটি রেখা উত্তলতার দিক হতে অবতলতার দিকে অথবা অবতলার দিক থেকে উত্তলতার দিকে মোড় নেয় সে বিন্দুকে আমাদের বলা হয় অর্ণমণি বিন্দু। আর স্যাডেল বিন্দুর ক্ষেত্রে আমরা উল্লেখ করছি যে দুটি স্বাধীন চলক বিশিষ্ট শর্তহীন চূড়ান্ত কোণের ক্ষেত্রে যদি কোনো বিন্দুতে নিজস্ব অন্তরক সহগসমূহের মান অর্থাৎ দুটি চলকের নিজস্ব অন্তঃসহগসমূহের মান একটি মান ধনাত্মক হলে অপরটি মান ঋণাত্মক হয় এবং তাদের হেসিয়ান নির্ণায়কের মানটা ঋণাত্মক হয়, তাহলে ওই বিন্দুকে আমরা স্যাডেল বিন্দু বলি। চলকের সংখ্যা অর্ণমণি বিন্দুর ক্ষেত্রে চলকের সংখ্যা হবে আমাদের একটি, আর স্যাডেল বিন্দুর ক্ষেত্রে আমাদের চলকের সংখ্যা হবে দুইটি। প্রাথমিক শর্ত আমাদের অর্ণমণীয় বিন্দুর ক্ষেত্রে আমাদের দ্বিতীয় পর্যায়ের আংশিক অন্তঃসহগের মানটা শূন্যের সমান এবং শূন্যের সমান হবে। অন্যদিকে স্যাডেল পয়েন্টের ক্ষেত্রে আমাদের প্রথম পর্যায়ের আংশিক অন্তঃসহগের মানটা শূন্যের সমান হবে। পর্যাপ্ত শর্ত অর্ণমণীয় বিন্দুর ক্ষেত্রে আমাদের তৃতীয় পর্যায়ে আংশিক অন্তঃসহগের মানটা অশূন্য হবে। অন্যদিকে স্যাডেল পয়েন্টের ক্ষেত্রে নিজস্ব চলকসমূহের দ্বিতীয় পর্যায়ের আংশিক অন্তঃসহগের মানটা বিপরীত চিহ্ন, অর্থাৎ জেড এক্স এক্স শূন্য অপেক্ষা ছোট হলে জেড ওয়াই ওয়াই শূন্য অপেক্ষা বড় হবে অথবা বিপরীত ক্রমে, এবং নিজস্ব অন্তরক সহগসমূহের গুণফল তাদের আয় অন্তঃসহগের গুণফল অপেক্ষা ছোট, অর্থাৎ এশিয়ান নির্ণায়কের মানটা শূন্য অপেক্ষা ছোট হবে। রেখাচিত্র আমরা অর্ণমণীয় বিন্দু চিত্রের সাহায্যে উপস্থাপন বা ব্যাখ্যা করতে পারি, কিন্তু অন্যদিকে স্যাডেল বিন্দু চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায় না। অপেক্ষকের প্রকৃতি অর্ণমণীয় বিন্দু আমাদের চলকের ত্রিঘাত অপেক্ষকতে নির্ণয় করা হয়। অর্ণমণীয় বিন্দু চলকের ত্রিঘাত অপেক্ষকতে নির্ণয় করা হয়। অন্যদিকে স্যাডেল বিন্দু দ্বিঘাত বা ত্রিঘাত অপেক্ষকতে নির্ণয় করা যায়। সর্বশেষ পরিধিগত দৃষ্টিকোণ থেকে বলা যায় যে আমাদের অর্ণমণীয় বিন্দু যেহেতু শুধুমাত্র ত্রিঘাত অপেক্ষকতে নির্ণয় করা হয়, অন্যদিকে স্যাডেল বিন্দু আমাদের দ্বিঘাত বা ত্রিঘাত অপেক্ষকতে নির্ণয় করা যায়, ফলে স্যাডেল বিন্দুর পরিধি অর্ণমণীয় বিন্দুর পরিধি অপেক্ষা বৃহৎ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সমীকরণটির চরম মান বলতে আমরা সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন এবং অনমনীয় বিন্দু আমরা নির্ণয় করার চেষ্টা করব। যেহেতু প্রিয় শিক্ষার্থী আমাদের এখানে স্বাধীন চলক এক্স এর সর্বোচ্চ ঘাত 3, ফলে প্রথম পর্যায়ে অন্তন করলে আমাদের দ্বিঘাত সমীকরণ হবে, ফলে এখান থেকে এক্স চলকের দুটি মান পাওয়া যাবে, ফলে সর্বোচ্চ মান কিংবা সর্বনিম্ন মান দুটি পাওয়া সম্ভব হবে। এবং আমরা চেষ্টা করব একই সঙ্গে অনমনীয় বিন্দু অপেক্ষককে নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান নির্ণয় করার প্রথম মাত্রার অন্তঃসহগ শূন্যের সমান হবে, ফলে যেহেতু একটি স্বাধীন চলক বিশিষ্ট আমাদের অপেক্ষক, ফলে ডি ওয়াই বাই ডিএক্স এর মানটা 0 হবে। আমরা এখন এই ডি ওয়াই বাই ডিএক্স নির্ণয় করার জন্য
ওয়াইকে এক্সের সাপেক্ষে প্রথম পর্যায়ে অন্তঃসম নির্ণয় করব। আমরা প্রপোকেট এখানে দেখিয়েছি ডি বাই ডিএক্স আমাদের মূল অপেক্ষক এক্স কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 30x প্লাস 8। এটাকে প্রথম পর্যন্তগুলো আমাদের আসছে 3x স্কোয়ার মাইনাস 24x প্লাস 36। যেহেতু আমাদের শর্ত ডিওয়াই বাই ডিএক্স সমান 0 হবে, ফলে আমরা এখানে ডিওয়াই বাই ডিএক্সের মানটা এটাকে শূন্যের সমান ধরে আমরা পেলাম এক্স স্কোয়ার মাইনাস 24x প্লাস 36 সমান 0। আমরা এখান থেকে সমাধান করার চেষ্টা করছি, যেহেতু এটা দ্বিঘাত বিশিষ্ট, ফলে এখান থেকে আমরা দুইটি সমাধান পাওয়া যাবে। আমরা প্রতি লাইনে আমরা 3 কমন নেওয়া হয়েছে। আমরা 3 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার, 24কে ভাগ করলে 8x প্লাস 36কে ভাগ করলে আমাদের 12 আসে। এটাকে আমরা মিডিল টার্ম অর্থাৎ এই দ্বিতীয় পদকে ভেঙে আমরা দুইটি পদ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, অবগতির জন্য জানিয়ে রাখি যে আমাদের মিড টার্ম পাওয়ার জন্য প্রথম পদ এবং শেষ পদ বা তৃতীয় পদের পূর্বের চিহ্ন প্রথমত লক্ষ্য করতে হয় প্লাস, এবং যেহেতু এখানে প্লাস, ফলে আমাদের মিডিল টার্ম বা মধ্য পদের ক্ষেত্রে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে দুইটা পদের চিহ্ন আমাদের মাইনাস হবে। আর যদি আমাদের একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের একটা দ্বিতীয় পদকে বিশ্লেষণের ক্ষেত্রে একটা মাইনাস একটা প্লাস হবে, এবং যে দ্বিতীয় পদের সাইন যদি মাইনাস থাকে তাহলে সেক্ষেত্রে বোর্ডটি সাইন মাইনাস হবে এবং অপরটি প্লাস হবে বা বিপরীত ক্রমে। তো আমরা এই সমীকরণ আমরা এই রাশিটিকে বিশ্লেষণকে আমরা এখানে দুটি পদের গুণফল প্রকাশ করতে পেরেছি। এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 2 এর গুণফল আছে 0। তো আমরা জানি যে দুটি রাশির গুণফল যদি 0 হয়, তার মধ্যে একটা রাশির মান অবশ্যই আমাদের শূন্য হতে হবে। আমরা ডেফিনেটলি বলতে পারি যে এক্স মাইনাস 6 এর মান শূন্য হবে অথবা এক্স মাইনাস 2 এর মান শূন্য হবে। হয় আমাদের এটাও শূন্য হতে পারে অথবা এটাও শূন্য হতে পারে। তো আমরা এক্স মাইনাস 6 এর মান যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে এক্স এর মানটা আমরা 6 পাচ্ছি। অন্যদিকে এক্স মাইনাস 2 যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে এক্স এর মানটা আমরা 2 পাই। এখন যেহেতু প্রথম পর্যায়ে অন্তরক সহগের মানটা আছে দ্বিঘাত সমীকরণ, ফলে আমরা আগেই উল্লেখ করেছিলাম যে এর থেকে দুটো মান পাওয়া যাবে। আমরা এখন দুটি মান সাপেক্ষে পর্যায়ক্রমে সর্বোচ্চ মান বা শূন্য মান নির্ণয় করার চেষ্টা করব। তো আমাদের পর্যাপ্ত শর্ত অনুসারে দ্বিতীয় মাত্রা অন্তঃসহগ বের করতে হবে এবং তার মানটা আমাদের লক্ষ্য করতে হবে সেটা শূন্য অপেক্ষা বড় কি না। তো আমরা দ্বিতীয় পর্যায়ে অন্তঃসহগের ক্ষেত্রে আমাদের প্রতি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান ডি বাই ডি ডিওয়াই এক্স, আমরা এখান থেকে মানটা পেলাম 6x মাইনাস 24। এখন যদি এক্স এর মানটা 6 হয় তাহলে আমাদের ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মানটা আসে, এই সমীকরণের মানটা বসিয়ে আমরা পাচ্ছি 6 ইন্টু 6 মাইনাস 24 সমান 12 গ্রেটার দেন 0। আমাদের সর্বোচ্চকরণের বা সমঞ্জকরণের শর্ত ছিল যদি আমাদের দ্বিতীয় পর্যায়ের অন্তর্কলনের মান, দ্বিতীয় পর্যায়ের অন্তঃসহগের মানটা যদি শূন্য অপেক্ষা বড় হয় তাহলে অপেক্ষকটা কী হবে, সর্বনিম্ন হবে। তো আমরা অতএব প্রদত্ত অপেক্ষকটি আমাদের সর্বনিম্ন যখন এক্স এর মান 6 হবে, এক্স এর মান 6। এটা আমরা স্বাধীন চক্রের মানটা 6 পেলাম। এখন আমরা লম্বকের মানটা নির্ণয় করার জন্য আমাদের মূল অপেক্ষক এক্স কিউব মাইনাস 12 এক্স স্কোয়ার প্লাস 30x প্লাস 8 অপেক্ষক আমরা মানটা বসাবো, অর্থাৎ এক্স এর পরিবর্তে আমরা 6 বসিয়ে আমরা মানটা পাচ্ছি যে 8 216 অর্থাৎ 636 গুণ 12 6 কিউবের মানটা 216, 636 গুণ 12 আমাদের যেটা মানটা আসছে 432 প্লাস
প্রিয় শিক্ষার্থী, আমরা শর্তযুক্ত কাম্যকোণ সমাধান করার চেষ্টা করব। এটা পদ্ধতি হচ্ছে আমাদের ল্যাগ্রেঞ্জ গুণক পদ্ধতি। আমাদের এখানে দেওয়া আছে একজন ভোক্তার উপযোগ অপেক্ষক ইউ সমান 5x + 2y + 20xy এবং প্রাইস অফ x 10, প্রাইস অফ y 2 এবং বাজেট বা আয় y সংখ্যা 300 হলে সর্বোচ্চ উপযোগ নির্দেশক x ও y এর পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে উল্লেখ করছি যে ভোক্তার উপযোগ। তো আমরা জানি ভোক্তার মূল লক্ষ্য থাকে নির্দিষ্ট আয় অথবা অর্থ ব্যয়ের মাধ্যমে তার উপযোগ সর্বোচ্চ করার জন্য। আর খরচের ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন কোণ থাকে। তো যেহেতু উপযোগ শেষে আমাদের এটা উপযোগ সর্বোচ্চকরণ হবে বলে আমরা ধরে অনায়াসে বলতে পারি। তো এখানে আমাদের দেওয়া আছে উপযোগ অপেক্ষক ইউ সমান 5x + 20xy। আর বাজেট সমীকরণ যেটা আমরা যেহেতু px প্রাইস অফ কোয়ান্টিটি x দ্রব্যের দাম, py প্রাইস অফ কোয়ান্টিটি y অর্থাৎ y দ্রব্যের দাম, ফলে ভোক্তা যদি x একক x দ্রব্য ভোগ করে অর্থাৎ x দ্রব্য ভোগের পরিমাণ যদি x একক হয় এবং অপর দ্রব্য ভোগের পরিমাণ যদি y একক হয় বা x দ্রব্য বা y দ্রব্য যেটা যেভাবে আমরা বলি না কেন, তাহলে সেক্ষেত্রে আমাদের বাজেট সমীকরণ বা অপেক্ষক আমাদের যেটা হবে y সমান x × px + y × py। তো আমরা এখান থেকে বাজেট সমীকরণ পেলাম। ফলে আমাদের এটা হচ্ছে শর্ত, অর্থাৎ এই নির্দিষ্ট খরচে বা আয়ে ভোক্তা তার উপযোগ সর্বোচ্চ করতে চাই। আমরা ল্যাগ্রেঞ্জ গুণক এর মাধ্যমে ল্যাগ্রেঞ্জ অপেক্ষক গঠন করলাম, যেটাকে আমরা জেড সমান যেটা আমরা করছি এখানে এই শর্ত অপেক্ষককে আমরা কি করছি শূন্যের সমান বিবেচনা করার জন্য আমরা এই ডান পক্ষের অংশকে বাম পাশে আনা হয়েছে এবং শূন্য দেওয়া হয়েছে। ফলে 300 - 10x + 2y এই শর্তযুক্ত অপেক্ষকের সাথে আমরা ল্যামডা গুণ করা হয়েছে প্রত্যেকটি উপাদানের সঙ্গে এবং উদ্দেশ্য অপেক্ষক আমাদের শুরুতে লেখা হয়েছে। আমাদের শর্ত ল্যাগ্রেঞ্জ অপেক্ষক বা শর্তযুক্ত কাম্যকোণের প্রাথমিক শর্ত হলো যে চলকগুলোর সমন্বয়ে প্রথম মাত্রা আংশিক অন্তঃসহগের মানটা শূন্যের সমান হবে। ফলে আমরা এখানে জেড অপেক্ষকে আমরা এক্সের সাপেক্ষে প্রথম মাত্রার আংশিক অন্তঃসহগের মানটা শূন্যের সমান ধরা হয়েছে। ফলে আমাদের যেহেতু এখানে জেড এক্স বাই ডেল জেড লাগবে, আমরা জেড এক্স নির্ণয় করার চেষ্টা করছি জেড এক্স সমান ডেল বাই ডেল এক্স। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমাদের এখানে চলকের সংখ্যা একাধিক, ফলে আমাদের এখানে ডি প্রতীক ডি বাই ডি প্রতীক ব্যবহার করা যাবে না, আমাদের ডেল্টা বাই ডেল্টা ব্যবহার করতে হবে এবং স্বাধীন চলক উল্লেখ করতে হবে। আমরা সেই কাজটা এখানে পাওয়া হয়েছে। ফলে আমরা ল্যাগ্রেঞ্জ অপেক্ষক ডেল বাই ডেল এক্স এবং জেড এর মানটা আমরা এখানে পুরোটা স্থাপন করা হয়েছে। আমরা এক্স এর সাপেক্ষে অন্তর্ভুক্ত করছি, এখানে 5, এখান থেকে 20xy থেকে আমরা 20y, আর এখান থেকে বাকি দুইটা অন্তর শূন্য হবে এবং সেক্ষেত্রে এক্স এর ক্ষেত্রে আমরা 10 এবং এই লামডা আমরা পেলাম -10 লামডা। এখন যেহেতু আমাদের জেড এক্স বা মানটা শূন্যের সমান, ফলে আমরা এখান থেকে শূন্যের সমান ধরে নিয়ে আমরা এখান থেকে এই লামডা মানটাকে অন্য চলকের উপর নির্ভরশীল করার চেষ্টা করছি। ফলে এখান থেকে লামডা মানটা আসলে আমাদের 0.5 + 2y সমীকরণ 1 ধরা হয়েছে। আবার জেড অপেক্ষককে দ্বিতীয় চলক y এর সাপেক্ষে আংশিক প্রথম মাত্রার আংশিক অন্তঃসহগ নির্ণয় করা হয়েছে জেড ওয়াই সমান 0। ফলে আমরা এখান থেকে প্রাপ্ত মানটা 2 + 20x - 2y -2y চলে গেলে আমাদের এখানে লামডা থাকবে 2 লামডা। আমরা এখান থেকে পক্ষান্তর করে 2 লামডাটাকে আমাদের ডান পাশে নিয়ে যাওয়া হয়েছে, আবার ওই সমীকরণে বাম পাশে এনে 2 দিয়ে ভাগ করে আমরা এই মানটা পেয়েছি। তাহলে আমরা দেখতে পেলাম যে সমীকরণ 1 এবং 2 এর যে প্রাপ্ত মানটাই আমরা লামডার সাপেক্ষে প্রকাশ করেছি,
আচ্ছা, আমরা তৃতীয় চলক অর্থাৎ ল্যামডা সাপেক্ষে আমরা জেডকে আংশিক অন্তর্কোণ করে প্রাপ্ত মানটা পেলাম 300 মাইনাস 10x মাইনাস 2y সমান 0। আমরা এই মাইনাস 10x মাইনাস 2yটাকে শূন্যের ডান পাশে শূন্যের পরে নিয়ে যাওয়ার ফলে প্লাস হয়ে গেল, ওইটাকে আমরা রিয়ারেঞ্জ করে 10x প্লাস 2y সমান আমরা 300 দেওয়া হয়েছে। সমীকরণ 1 ও 2 আমরা এখানে বিবেচনা করছি, ফলে আমরা এখান থেকে y এর মানটা পেলাম 2y সমান 10x মাইনাস 0.5। আমরা এই বয় পক্ষকে 2 দ্বারা ভাগ করার ফলে y সমান 5x মাইনাস 0.25, এটাকে আমরা সমীকরণ 4 বিবেচনা করলাম। আমরা এই যে y এর মানটা পেলাম, এই মানটা আমরা সমীকরণ 3-এ বসানো হয়েছে। সমীকরণ 3-এ y সমান 5x মাইনাস 0.25, 5x মাইনাস 0.25 বসিয়ে আমরা পেলাম 10x প্লাস 2 ইন্টু 5x মাইনাস 25 সমান 300। আমরা এখান থেকে সমাধান করা হয়েছে, সমাধান করে আমরা এখান থেকে পেলাম যেটা 10x প্লাস 10x মাইনাস 0.5 সমান 300। যেহেতু আমরা সংখ্যা প্রতীকগুলো বাম পাশে রাখবো, সংখ্যাটা নিয়ে গেলাম, ফলে 20x সমান 300 প্লাস 0.5। আমরা y পক্ষকে 20 দ্বারা ভাগ করলাম, 300 থেকে ভাগ করলাম আমাদের 15.025। আমরা এটাকে নিকটতম পূর্ণ সংখ্যা প্রকাশ করে 15 লেখা হয়েছে। এখানে x এর মানটা 15, এই x এর মানটা আমরা সমীকরণ 3-এ আচ্ছা, চেষ্টা করে দেখি আমরা সম্ভব কি না বিকল্প পদ্ধতিতে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী সম্ভব হয়েছে। আমরা এখানে প্রাপ্ত মানটা পেলাম, x এর মানটা 15 এবং y এর মানটা 17। অর্থাৎ বক্তা যদি x দ্রব্যের 15 একক এবং y দ্রব্যের 17 একক ভোগ করে, তাহলে সেক্ষেত্রে বক্তার উপযোগ সর্বোচ্চ হবে এবং তা তার বাজেট রেখাকেও সমর্থন করবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আমরা সবাই নিরাপদে থাকি, সুস্থ থাকি, পরিবার সবাইকে সুরক্ষিত রাখার চেষ্টা করি।